আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি একটু লেট হয়ে গেল রাস্তায় প্রচন্ড যানজটে পড়ে গেলাম। আচ্ছা, আমাদের গতকাল গিয়ে কত 20 ধারা পর্যন্ত হয়েছে নারী শিশু, হ্যাঁ? 20 ধারা পর্যন্ত আলোচনা হয়েছে না? ঠিক আছে, আগে ক্লাস পরে রিভিশন। ঠিক আছে, ওকে আবার কভার করা যাবে না, আগে ক্লাস পরে রিভিশন দেবো ইনশাল্লাহ। 20 ধারা কি হয়েছে কালকে? 20 ধারা পর্যন্ত, 19 ধারা পর্যন্ত হয়েছে। 19, 19। ওকে, তাহলে 20 থেকে শুরু করবো ইনশাল্লাহ একদম ডিরেক্ট। 20-এ, 20 ধারাটাও প্রশ্নমুখী হতে পারে, এমসিকিউ প্রশ্ন বেশি হয়। লিখিত পরীক্ষার প্রশ্নের চাইতে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন 20 ধারা থেকে বেশি হওয়ার সম্ভাবনা। বিচার পদ্ধতি, হ্যাঁ, নারী শিশু নির্যাতন দমনের 20 ধারা হলো কি? বিচার পদ্ধতি। 18 ধারা মনে আছে? তদন্তের সময়সীমা। 18 একের ক কত? এমসিকিউ প্রশ্ন 15। 18 একের খ 30। 18-2 15। 18-2 কত? 15 না? 15। 18-3 15। 18-4-5 বাতিল। 6 তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা। 7 আসামি সাক্ষী। 8 পুলিশ অফিসার নিজেই মাতবরি করে আসামিকে সাক্ষী দিয়ে ফেলাইছে পরীক্ষা নিরীক্ষা না করে। 9 তদন্তকারী কর্মকর্তার পরিবর্তন, তাই না? আর একটা সংশোধনী আসছে, এই সংশোধনীতে হচ্ছে কি আবার একটা 10। এটা হলো কি করা যাবে? প্রশাসনিক আদেশে নয়ের তদন্তকারী কর্মকর্তাকে কি করা যাবে না? প্রশাসনিক আদেশে বদলি করা যাবে না। আচ্ছা, যৌনকর্মের সংজ্ঞা পারবেন? যৌনকর্ম ছেলে শিশুর সাথে, তাই না? যৌনকর্মের অপরাধ কি ছেলে শিশু না মেয়ে শিশু? দুইটাই সঠিক। দুইটাই সঠিক নাকি? না, এখানে দুইটাই সঠিক বলা যাবে না। এখানে ছেলে শিশু না, নারী অথবা কোনো শিশু। নারী অথবা কি শিশু সাথে যৌন কামনা চরিতার্থ করার জন্য মুখ, যোনি বা পায়ুপথে কি করা? পুরুষাঙ্গ বা অন্য কোনো বস্তু প্রবিষ্ট করা। দ্বারা কত দিব? 2-এর ডাবল ইউ, তাই না? বলাৎকারের সংজ্ঞা মনে আছে? কি দিব? 2-এর ডাবল ছ, তাই না? কোনো ছেলে শিশুর মুখ বা পায়ুপথে, হ্যাঁ, কি লিখবো সংজ্ঞা? কোনো ছেলে শিশুর মুখ বা পায়ুপথে সংগঠিত কোনো যৌনকর্ম। সংগঠিত কি কোনো যৌনকর্ম। আর এটা কি সংশোধনী সংজ্ঞা আছে? গ্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাত। পারবো? কি দিব? 2-এর ত্রিফল ছ। এটা কোনো সংজ্ঞা আলাদা আছে? না, দণ্ডবিধি 320 ধারার কথাগুলো লিখবো? 320 ধারার কথাই লিখবো। সংশোধনীর আরেকটা জায়গা আছে কি? 9-এর খ, বিবাহের প্রলোভনে যৌন সঙ্গম। ভয়ভীতি আছে? প্রলোভন আছে? নাই। সম্পর্ক ভালো ছিল? ছিল। বয়স কত বছরের বেশি ছিল? 16 বছরের বেশি ছিল। কত বছর? 16 বছরের বেশি ছিল। ঠিক আছে। 11 দ্বারা সংশোধনীটা কি মনে আছে? 11 ক ছিল, এখন ডাবল ক হবে। ঠিক আছে। আর 11 গতে শাস্তির পরিমাণ বাড়ছে, 3-এর জায়গায় 5, 1-এর জায়গায় 2। শাস্তির এটা নির্দিষ্ট না নিলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা ঢাকা শহরে চাকরি করি, তো বাসা থেকে অফিস প্রায় আমার 7 কিলোমিটার রাস্তা। অনেক সময় 1 কিলোমিটার রাস্তা আসতে আধা ঘন্টা লাগে যায় ঢাকা শহরে, এটা বুঝছেন। অনেক আগেই বের হয়েছি, কিন্তু প্রচন্ড জ্যামে পড়ে গেছিলাম। যাক, আলহামদুলিল্লাহ আসতে পারছি। শুরু করি তাহলে। 20 ধারা হলো বিচার সংক্রান্ত বিধান। এইটা 20-এর নারী শিশু নির্যাতন দমনের 20-এর আগে ধারা ছিল 1 থেকে কত? 8। এখন হয়েছে কত? 9। আগে ছিল 20-এর 1 থেকে 8, এখন কয়টা হবে? 9টা হবে। তাহলে 20-এর 1 ধারার আলোচনার বিষয়বস্তু হলো, 20-এর 1-এর আলোচনার বিষয়বস্তু কি হবে? আগে ছিল
এই আইনের অধীনে কোনো অপরাধের বিচার কেবলমাত্র 26-এর অধীনে সংগঠিত অধীনে গঠিত নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে হবে। এখন আমরা বলবো 26 ও 26-এর তাই না? 26, কারণ আগে ছিল শুধু নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, এখন আর একটা কি, আগে ছিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, এখন 26-এর থেকে আরেকটা ট্রাইব্যুনাল হয়েছে। এই ট্রাইব্যুনাল নাম হলো কি, শিশু দর্শন অপরাধ দমন ট্রাইব্যুনাল। যদি প্রশ্ন আসে নারী শিশু নির্যাতন দমন আইনে কি ট্রাইব্যুনালের কথা বলা আছে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শিশু দর্শন অপরাধ দমন ট্রাইব্যুনাল, নাকি দুইটাই সঠিক? 26 দ্বারা হলো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, 26-এর কত হলো শিশু দর্শন অপরাধ দমন ট্রাইব্যুনাল। এই 26 দ্বারা ট্রাইব্যুনাল, এটা লিখিত পরীক্ষার প্রশ্ন হবে না। 27 দ্বারা ট্রাইব্যুনালের এখতিয়ার, লিখিত পরীক্ষার প্রশ্ন হবে না। 28 দ্বারা আপিল, লিখিত প্রশ্ন হবে না, হবে কি এমসিকিউ প্রশ্ন, কি এমসিকিউ। 29 দ্বারা, এগুলো ফৌজদারি কার্যবিধির সাথে রিলেটেড হবে, মৃত্যুদণ্ডের অনুমোদন ফৌজদারি কার্যবিধি 364 দ্বারা। তা নারী শিশু নির্যাতন দমন আইনের জন্য লিখিত পরীক্ষার জন্য যদি প্রশ্ন হয়, তাহলে আপনার কোন কোন দ্বারায় মৃত্যুদণ্ড দেওয়া যায়, যে যে ধারাগুলো আমরা 4 পড়তে পারি, 8 পড়তে পারি, 12, 9, কিছু ধারা আছে এরকম এরকম বড় প্রশ্ন হইতে পারে। তারপরে দর্শনের ফলশ্রুতিতে জন্ম লাভকারী শিশু সংক্রান্ত 13 ধারা দিয়ে বড় প্রশ্ন হইতে পারে। তদন্ত সংক্রান্ত 18 ধারা দিয়ে বড় প্রশ্ন হইতে পারে। 21 ধারা আসামির অনুপস্থিতি বিচার কার্যক্রম সম্পর্কে বড় প্রশ্ন হইতে পারে। 20 ধারা বিচার পদ্ধতি দিয়ে আমাদের প্রশ্ন করার কার্যক্রম সাধারণত না, কারণ এই কাজটা কার, এই কাজটা কার, বিচারকের, হ্যাঁ, ট্রাইব্যুনাল বা আদালতের কাজ। অতএব এই ধারাটা দিয়ে আমাদের লিখিত পরীক্ষার প্রশ্ন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আর হচ্ছে আপনার এই 22 ধারা দিয়ে অনেক প্রশ্ন হইতে পারে, খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সাক্ষীর জবানবন্দি 22 ধারা কিন্তু প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু 2 পদের জন্য অলরেডি প্রশ্ন হয়েছে এইটা। তারপরে আপনার 23 ধারাও আলাদা বড় প্রশ্ন করতে পারবে না, ফৌজদারি কার্যবিধি আইনের 510 ধারার সাথে রিলেটেড প্রশ্ন। 24 ধারা থেকে আবার প্রশ্ন হইতে পারে, কত ধারা, 24 ধারা থেকে। যে আমরা আগে শেষ করি, পরে আমরা সাজেশন আকারে বলবো, আপনি বুঝে ফেলবেন, আপনি কিন্তু বুঝে ফেলবেন যে আসলে এটা লিখিত প্রশ্ন হবে, এটার প্রশ্ন হবে না, বোঝা যাবে। আমরা মাইনর অ্যাক্টের ক্ষেত্রেও কিন্তু একটু গভীরেই পড়বো, একটু বেশি পড়বো, তবে যেগুলো প্রশ্নমুখী কম, এগুলোর জন্য একটা কিছুটা ধারণা নিব শুধুমাত্র, এত লম্বা আলোচনা করব না, ঠিক আছে? আচ্ছা, তাহলে 20-এর 1, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, যে এই নারী শিশু নির্যাতন দমন আইনের যে অপরাধগুলো আছে, এগুলোর বিচার কোথায় হবে? ম্যাজিস্ট্রেট আদালতে হবে, দায়রা আদালতে হবে, নাকি 26 ধারার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, 26-এর শিশু দর্শন অপরাধ ট্রাইব্যুনালে হবে? 35 ধারা অনুসারে কি করে, এই আইনের যে 35 ধারা আছে, 35 ধারার বিধান সাপেক্ষে আমরা 35-এ পরে আসি, দেখি যে কি বিধান। তাহলে 20-এর কি করব, এই আইনের অধীনে অপরাধগুলার তদন্ত না বিচার, বিচার কোথায় হবে? নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অথবা শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল। 26-এর, সরি 20-এর 1, 20-এর 2 হলো বিচার কার্যক্রম শুরু হলে প্রতি সপ্তাহে একদিন চলবে, তাহলে প্রতি মাসে একবার চলবে, নাকি প্রতি টানা কার্য দিবসে চলবে? প্রতি কর্মদিবস, প্রত্যেক টানা কর্মদিবসে বিচার কার্যক্রম চলবে। 20-এর কত, 2, 20-এর 2। এখন প্রতি এই কর্মদিবসে চলবে, এটা কত কর্মদিবস? আগে ছিল 180 দিন, এখন বলবো আমরা 180 কার্য দিবসের ভিতরে কি করতে হবে, এই বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে, তাই না হৃদয় সরকার? হ্যাঁ, তাহলে কত, আগে ছিল 180 দিন, এখন আমরা কি লিখবো, 180 কার্য দিবসের ভিতরে বিচার কার্যক্রম কি করতে হবে, সম্পন্ন করতে হবে। কয় নম্বর গেল, 3 নাম্বারটা চলে গেল। তাহলে 3-এর পরে আরেকটা সংশোধনী দ্বারা আমরা লিখতে হবে এখানে, এটা লিখবো 3-এর ক। 3-এর কি লিখবো, ক লিখবো। তাহলে 3 দ্বারা তো আগেই ছিল, 3-এর পরে হওয়ার কথা ছিল কত, 4, তাই না? এখন এই 3-এর সাথে মিল রেখেই আরেকটা সংশোধনী উপধারা আসছে, এটা হলো 3-এর ক। কি লিখতে হবে, যে 3-এ যাই কিছু থাকুক না কেন, যদি এই বিচার কার্যক্রম দর্শন সংক্রান্ত মামলার হয়ে থাকে, তাহলে 90 কার্য দিবসের ভিতরে কি করতে হবে, সম্পন্ন করতে হবে। তাহলে নারী শিশুর অপরাধের ক্ষেত্রে বিচার কার্যক্রমের সময় হ্রাস পাবে কোন ধরনের ঘটনার ক্ষেত্রে? মুক্তিপণ আদায়ের জন্য, আটক, এই অপরাধের ক্ষেত্রে, ভিক্ষাবৃত্তির জন্য অঙ্গহানি ইত্যাদির ক্ষেত্রে, যৌতুকের অপরাধের ক্ষেত্রে, নাকি ধর্ষণের ক্ষেত্রে? তাহলে ধর্ষণের বিচার কার্যক্রম বিচারকারী বিচারক কতদিন সময় পাবেন, 90 কার্য দিবসের ভিতরে। তাহলে আমাদের দেশে এই যে রামিসার ধর্ষণ এবং মৃত্যুর কতদিনের ভিতরে বিচার হয়েছে, অল্প সময়ের ভিতরে, 20-21 দিন এরকম, তাই না? এরকম সময়ের ভিতরে কি হয়ে গেছে, বিচার কার্যক্রম হয়ে গেছে। আসলে দরকার আছে এরকম কিন্তু। হুম, আচ্ছা।
এখন আমরা জাতীয় অপেক্ষায় আছি কবে কার্যকর হবে এই মৃত্যুদণ্ড। এগুলো সরকার ইচ্ছা করলে এগুলো নিয়ে নতুন আইন করতে পারে, ঠিক আছে, করা উচিত যে ওদেরকে প্রকাশ্যে কি করবে, প্রকাশ্যে একদম এদেরকে কি করবে, ফাঁসিতে ঝুলাই ফেলবে, জনসাধারণ দেখবে, এরকম দৃষ্টান্ত হওয়া উচিত, দৃষ্টান্ত হওয়া উচিত। আমি পক্ষে এটার। আচ্ছা, তাহলে তিনের ক আমরা কি লিখবো, এটা কি নিয়ে, সময় বাড়া না কমা, কমছে দর্শনের ঘটনার ক্ষেত্রে, হ্যাঁ, দর্শনের ঘটনা। তাহলে নারী শিশু নির্যাতন দমন আইনের ক্ষেত্রে বিচারের জন্য সময়সীমা 180 দিন, না 180 কার্য দিবস, 180 কার্য দিবস। এর ব্যতিক্রম কি, ব্যতিক্রম হলো 9 ধারা। ক ধারা, 9 ধারা। অর্থাৎ দর্শন সংক্রান্ত বা দর্শনের চেষ্টা বা দর্শনের ফলে মৃত্যু, এগুলোর বিচার কার্যক্রম 90 কার্য দিবসের ভিতরে কি করতে হবে, সমাপ্ত করতে হবে। বড় চ্যালেঞ্জিং বিষয়। আচ্ছা, এরপরে আমরা 4 ধারা আগে ছিল কি, যে এই তিন সময় তিন উপধারার যে 180 কার্য দিবস, এর ভিতরে বিচার কার্যক্রম যদি সম্পন্ন করতে না পারে, তাহলে আসামিকে জামিনে মুক্তি দিতে পারবে, না দেওয়া হলে কারণ লিপিবদ্ধ করবে। এটা কার পক্ষে ছিল, এই ধারাটা আসামির দিকে চলে গেছিল, যে এই আইনের অধীনে 180 কার্য দিবসের বিচার কার্যক্রম সম্পন্ন না করলে কি করতে হবে, আসামিকে জামিনে মুক্তি দিতে হবে। কিন্তু এই কথা এখন আর বলা যাবে না। এখন কি করছে দেখছেন, এখন চারে আইসা আরো মজবুত করে ফেলছে। তাহলে আগে ছিল বিচারকদেরও সুবিধা, আসামিরও সুবিধা, যে আমরা 180 কার্য দিবসে বিচার করতে পারি নাই, আসামিকে কি করছি, জামিনে মুক্তি দিছি, দিতে হবে। কিন্তু এখন এসে বলতেছে চারে কি করতে হবে, যে তিন এবং তিনের কর যে সময়সীমা 180 এবং 90 কার্য দিবস, এই সময়ের ভিতরে যদি বিচার কার্যক্রম সম্পন্ন করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে এই সরকারি কর্মকর্তা বা জজ ম্যাজিস্ট্রেট যারা আছেন, তারাই কি হবেন, দায়ী হবেন, এবং তাদের অদক্ষতা ও সদাচরণ হিসেবে গণ্য হবেন, এবং তাদের গোপনীয় প্রতিবেদনে লিপিবদ্ধ করা হবে, এবং চাকরির নিয়ম অনুসারে তাদের বিরুদ্ধে কি করা হবে, ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলে জামিন তো দিতে পারতেছেই না, আবার কি, কেন বিচার করতে পারে না এই সময়ের ভিতরে। তাহলে এই ধারাটা 18 ধারার পুলিশের কত ধারার সাথে মিল আপনারা বলবেন এখন। 20-এর 4 যেমন বিচারক বা সরকারি কর্মচারীদের ব্যবস্থা, নির্দিষ্ট সময় বিচার সম্পন্ন করতে না পারার জন্য, এইরকম অপরাধটা যদি পুলিশের জন্য হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থার জন্য ধারা কত মনে আছে, কত, হাত উঠান, কার কার মনে আছে, কার কার, 18-6 উপধারা। 18 কত, 18-6, নাকি ভুল বলতেছি আমি, না, 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 আর রুবেল ভাই ভুল বলছে, 18-8 না, 18-8-এর সাথে এটা মিল না, 18-6-এর সাথে এটা মিল। নির্দিষ্ট সময় তদন্ত সম্পন্ন করতে না পারলে তদন্তকারী কর্মকর্তার অদক্ষতা ও সদাচরণ হলো 18-6। নির্দিষ্ট সময় বিচার সম্পন্ন করতে না পারলে তাদের অদক্ষতা ও সদাচরণ হলো 20-এর 4 দ্বারা। 20-এর কত দ্বারা, আমি ওইটার সাথে মিলাই বলছি যে ওইটার কাছাকাছি কোনটা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার অনেক ইয়ে হয়েছেন, এক্সপার্ট হয়েছেন। এখন আমি ভুল বলতেছি কিনা আপনার দিকে তাকায় থেকে দেখা লাগে যে আমি কোনটা কি ভুল বলতেছি, ভুল বলার সুযোগও নাই এখন আর, ঠিক আছে, কারণ এক্সপার্ট হয়ে গেছেন এখন অনেকটা। প্রথম প্রথম যখন শুরু করছিলেন, তখন অনেক ইচ্ছা করলে ভুল ভাল বলতে পারতাম, কিন্তু এখন বলা যায় না, ইচ্ছা করলে ভুল করা যাবে না, কারণ এখন ধরে ফেলবেন। আচ্ছা, এর 20-এর কত ছিল, 4। 4-এর পরে নর্মালি আমরা 5-6 যেগুলো আছে কি করব, 5-6 গুলো আমরা আগের মতো করেই পড়বো। 5-6-7 এই বিষয়গুলো আমরা আগের মতোই করবো। তাহলে পাশে কি, তাহলে কোনো মামলার বিচার, এগুলো ফৌজদারি কার্যবিধি এরকম দ্বারা আছে, আমরা আপনাদেরকে এই বছর পড়াই নাই, যে বিচারকের কি হয়ে গেছে, বদলি হয়ে গেছে, হতে পারে না। তদন্তকারী কর্মকর্তার যেমন পোস্টিং হয়, তারপরে মামলা অপর তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর হয় না, তিনি ইচ্ছা করে নতুন করে শুরু করতে পারেন, বা আগে যে পর্যন্ত অগ্রগতি হয়েছে এখান থেকেও করতে পারেন। ঠিক 20-এর 5-ও বিচারের ক্ষেত্রে বলতেছে, যে যদি বিচার কার্যক্রম শেষ হওয়ার আগেই যদি ট্রাইব্যুনালের কোনো ম্যাজিস্ট্রেট বা বিচারকের বদলি হয়ে যায়, ওনার পরিবর্তে যে ম্যাজিস্ট্রেট আসবে, সেই ব্যক্তি কি করবেন, মামলাটির বিচার কার্য যে অবস্থায় রেখে গেছেন সেখান থেকেই, এবং তার পূর্ববর্তী বিচারক যে সাক্ষী সাক্ষ্য গ্রহণ করেছেন সেই সাক্ষী সাক্ষ্য পুনরায় কি করা যাবে না, গ্রহণ করার প্রয়োজন হবে। তবে যদি ন্যায় বিচারের স্বার্থে মনে করেন, তাহলে তিনি আবার ইচ্ছা করলে কি করতে পারেন, সাক্ষীকে পুনরায় তলব করিয়া নতুন করে আবার সাক্ষ্য গ্রহণ করতে পারেন। এটা আমাদের প্রশ্ন হবে না কিন্তু কখনোই, বিশ্বাস করেন তো। তাহলে বিচারকের পরিবর্তন হয়েছে, নতুন বিচারক আসছে, তিনি কি করতে পারেন, আগের সাক্ষীদের কার্যক্রম আবার জবানবন্দি নিতে পার না নিলেও চলবে, তবে ন্যায় বিচারের স্বার্থে আবার কি করতে পারেন, আবার নতুন করে একটা শুনানি দিতে পারেন। এটা হলো কত, 6। 5, 6 হলো কি করতে পারেন, রুদ্ধদ্বার কক্ষে বা ট্রায়াল ইন ক্যামেরাতে বিচার, এই গেল, এই কথা কয়েকটা দ্বারাতে গিয়ে পাবেন, এসিডে পাবেন, আপনার শিশু আইনে পাবেন, মানব পাচারে পাবেন, এই নারী শিশুতে আছে কি, ট্রায়াল ইন ক্যামেরা,
আবদ্ধ স্থান বা রুদ্ধদ্বার কক্ষে বিচার। কোন ধরনের ঘটনার ক্ষেত্রে? 9-এর অধীনের। অর্থাৎ ধর্ষণ সংক্রান্ত অপরাধের বিচারে ট্রাইব্যুনাল বা ম্যাজিস্ট্রেট বা আদালত ইচ্ছা করলে কি করতে পারেন? রুদ্ধদ্বার কক্ষে বা ট্রায়াল ইন ক্যামেরার ভিতরে অনুষ্ঠান করতে পারবে। এটা হলো কত? 6। সাথে হলো যদি শিশু হয়ে থাকে তাহলে শিশুর বিচার কোন আইনের অধীনে হবে? ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে হবে, নাকি নারী শিশু আইনের অধীনে হবে, নাকি শিশু আইন 2013-র বিধান? শিশু আইন 2000, এটা এমসিকিউ প্রশ্ন অনেকবার হয়েছে। শিশু আইন 2013-র বিধান কি করতে হবে? অনুসরণ করতে হবে। 8-এ বলতেছে যদি কোনো নারী বা শিশুকে নিরাপদ হেফাজতে রাখার জন্য কোনো আদেশ প্রদান করতে হয়, তাহলে নারী বা শিশুর কল্যাণ স্বার্থ রক্ষার্থে তাহার মতামত গ্রহণ ও বিবেচনা কি করবে? করবে। তার মতামত গ্রহণ করবে এবং কি করবে? বিবেচনা করবে যদি নিরাপত্তা হেফাজতে রাখার প্রয়োজন হয়। আর 9 বলতেছে এটাতে 20-এর কত? 9, যে দর্শনের মামলার ক্ষেত্রে ট্রাইব্যুনাল যদি মনে করেন তাহলে মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করিয়াও বিচার কার্যক্রম কি করতে পারেন? সম্পন্ন করতে পারেন। তাহলে কি ধরনের সাক্ষ্য? মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক বা বস্তুগত সাক্ষ্যের উপর ভিত্তি করিয়াও কি করতে পারবেন? বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। পারিপার্শ্বিক সাক্ষ্য বা কি সাক্ষ্য? মেডিকেল সার্টিফিকেট। তাহলে নারী শিশু নির্যাতন দমন আইনের কোন অপরাধের বিচার ট্রাইব্যুনাল বা আদালত মেডিকেল সার্টিফিকেটের উপর ভিত্তি করে এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন? তাহলে নারী শিশুর অপরাধের বিচার মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষীর উপর ভিত্তি করেও কি করতে পারবে? বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারবে। নেন 20-এর 1, এই আইনের 26-এর কর ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম হবে। 2, টানা কর্মদিবসে একটানা চলবে। 3, 180 কার্য দিবসে বিচার কার্যক্রম সম্পন্ন করবে। 3-এর ক, দর্শনের ঘটনার ক্ষেত্রে 90 কার্য দিবসে বিচার কার্যক্রম সম্পন্ন করবে। 4, নির্দিষ্ট সময়ে যদি তারা সরকারি কর্মচারী বিচার কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে তাদের অবহেলার জন্য এটা অদক্ষতা ও সদাচরণ হিসেবে গণ্য হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হবে। সার্ভিস রুলস অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিচারকের পরিবর্তন করা হইলে নতুন বিচারক আসলে কি করবে? 5। 6 হলো 9 ধারার ঘটনার বিচার ট্রায়াল ইন ক্যামেরা বা রুদ্ধদ্বার কক্ষে করা যাবে। আর সাথে হলো শিশুর বিচার করার ক্ষেত্রে শিশু আইনের 2013-র বিধান অনুসরণ করতে হবে। 8-এ হলো যদি নারী শিশুকে কোনো নিরাপত্তামূলক হেফাজতে নিতে হয় তাহলে তাদের মতামত গ্রহণ ও বিবেচনা করতে হবে। 9 হলো ধর্ষণের ঘটনার ক্ষেত্রে বা 9 ধারার অপরাধের বিচার মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করেও কি করা যাবে? পরিচালনা করা যাবে। সহজ না? এগুলোর থেকে এমসিকিউ প্রশ্ন হবে কিন্তু অনেক হতে পারে। 21 ধারা আসামির অনুপস্থিতি বিচার। আগে ছিল 21-এর 1, আগে ছিল 21-এর 1-এর ক খ, 21-এর 2। এখন আমরা ডিরেক্ট 21 ধারা আসামির অনুপস্থিতি বিচার লিখবো। ডাইরেক্ট কি লিখবো? সবটাই শুধুমাত্র 21 ধারা। ফৌজদারি কার্যবিধির 87-88 ধারাতে এবং ফৌজদারি কার্যবিধির 339-এর খয়া যাই কিছু থাকুক না কেন, ট্রাইব্যুনাল যদি মনে করেন কোনো ব্যক্তি অপরাধ করার পর তাহার গ্রেপ্তার এবং তাহাকে বিচারে প্রেরণ করার জন্য সে পলাতক রইয়াছে, আত্মগোপন করছে এবং গ্রেপ্তারের কোনো সম্ভাবনা নাই, তাহলে সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল কি করবেন? ওই ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পরে বা অভিযোগপত্র গৃহীত হওয়ার পরে পরবর্তী 20 দিনের ভিতরে হাজির হওয়ার জন্য কি করবেন? তথ্য প্রযুক্তির কোনো উপযুক্ত মাধ্যমে, তথ্য প্রযুক্তি না বর্তমানে এখন, তথ্য প্রযুক্তির মাধ্যমে হতে পারেন। তাহলে তথ্য প্রযুক্তির মাধ্যম কিরকম হতে পারে? তথ্য প্রযুক্তির কোনো একটা টেলিভিশন চ্যানেল একটা নিউজ প্রকাশ করে দিবে, একটা তথ্য প্রযুক্তি না? এটা এক ধরনের হতে পারে না? অথবা একটি জাতীয় দৈনিক বাংলা বহুল প্রচলিত কয়টা? একটা জাতীয় দৈনিক বাংলা পত্রিকায় তার জন্য কি করবেন? বিজ্ঞপ্তি দিবেন বা প্রজ্ঞাপিত আদেশ দিবেন। বা অন্য বিধি যুক্তিসঙ্গত যে কোনো উপায়ে উক্ত অভিযুক্ত ব্যক্তির নোটিশ জারি করিয়া হাজির করার নির্দেশ প্রদান করতে পারবে। এমসিকিউ প্রশ্ন এই জায়গাটাতে হবে যে আসামির অনুপস্থিতিতে নারী শিশু আইনে বিচার করার জন্য নিম্নের কোন কার্যক্রমটা সঠিক? তথ্য প্রযুক্তির যে কোনো মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে কোনো বিজ্ঞপ্তি দিতে পারবেন, জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন, বা অন্য যে কোনো যুক্তিসঙ্গত উপায়ে কোনো নোটিশ জারি করার হাজিরা নির্দেশ দিতে পারেন, নাকি সব কয়টাই সঠিক? আমরা কিন্তু অনেকেই মনে করতে পারি যে একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি এটাই সঠিক। তাহলে কি তথ্য প্রযুক্তির মাধ্যম ব্যবহার করিয়া একটি জাতীয় দৈনিক বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়া, আরেকটা হলো কি অন্য বিধি যুক্তিসঙ্গত যে কোনো উপায়ে হাজির হওয়ার জন্য কি করতে পারবেন? নোটিশ জারি করতে পারবেন। আর যদি এই ব্যক্তির নোটিশ জারি করার ভিতরে এসে হাজির না হয় তাহলে ট্রাইব্যুনাল তার অনুপস্থিতি কি করতে পারবে? বিচার করতে পারবে। এখন প্রশ্ন হলো এই 20 দিন যে সময়টা প্রদান করা হবে, এই 20 দিন সময়টা কি
বিজ্ঞপ্তি প্রকাশ করার পরে হাজির হওয়ার 20 দিন, নাকি অভিযোগপত্র দাখিল করার, ট্রাইব্যুনাল অভিযোগপত্র দাখিল করার বা গৃহীত হইবার তারিখ হইতে পরবর্তী 20 দিনের মধ্যে, কোনটা সঠিক হবে বলেন? তাহলে চার্জশিট দাখিল করছে, এরপরে 20 দিনের ভিতরে আদালত কি করবেন? দেখছে পলাতক আত্মগোপন করছে, হাজির হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে তথ্য প্রযুক্তির মাধ্যম ব্যবহার করবেন, অথবা জাতীয় দৈনিক বাংলা পত্রিকায় কি করবেন? একটি জাতীয় দৈনিক বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবেন, অথবা অন্য যে কোনো উপায়ে তার প্রতি একটা কি করবেন? নোটিশ জারি করবেন। আর যদি এই সময়ের ভিতরে এসে হাজির না হয়, তাহলে সে কি করতে পারবেন? আসামির অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তবে শর্ত হলো, যদি কোনো ব্যক্তি হাজির হওয়ার পর বা জামিনে মুক্তি লাভের পর যদি কোনো ব্যক্তি পলাতক হন, তাহলে তার ক্ষেত্রে কি হবে না? উপরের যে বিধানগুলো, পত্রিকার বিজ্ঞপ্তি, তথ্য প্রযুক্তির কোনো মাধ্যম, এগুলা না করেই কি করা যাবে? সরাসরি তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে। তো নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করার লক্ষ্যে কি পরিস্থিতিতে পত্রিকায় বিজ্ঞপ্তি বা তথ্য প্রযুক্তির কোনো মাধ্যম ব্যবহার না করেই অনুপস্থিতি বিচার করা যায়? ক, যদি নারী শিশু 9 ধারার ঘটনার সাথে জড়িত কোনো অপরাধী হয়। খ, অপরাধী যদি পূর্বে দণ্ডিত হয়। গ, অপরাধী যদি ফৌজদারি কার্যবিধির 87 88 ধারার বিধান অমান্য করে। ঘ, যদি এই ব্যক্তি হাজির হওয়ার পর বা জামিনে মুক্তি লাভের পর পলাতক হয় সেই ক্ষেত্রে। তাহলে উত্তর কি? হাজির হওয়ার পর বা জামিনে মুক্তি লাভের পর সে কি হয়েছে? পলাতক হয়েছে। বুঝছেন? মানে আসামি আগে কি ছিল? একবার অ্যারেস্ট হয়েছে, হাজির কিন্তু একবার হয়েছে আদালতে, একটা শুনানি হয়েছে, পরে কি গেছে? জামিনে গেছে, আর কি হয় নাই? হাজির হয় নাই। তাহলে তার ক্ষেত্রে এই উপরের বিধানগুলা অনুসরণ করার কোনো প্রয়োজন নাই। ধারাগত ফৌজদারি কার্যবিধি আইনে 339 টাইপেন। ক্ষয়ের কত দ্বারা? 2 দ্বারা। ক্ষয়ের 2। এখন এটা আমরা ছিল আগে 21-এর 2, এখন সবটা 21 দ্বারা লিখবো। কি লিখবো? 21। তাহলে অভিযোগপত্র বা চার্জশিট গৃহীত হওয়ার কতদিনের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করবেন? 20 দিনের মধ্যে। কতদিনের ভিতরে? 20 দিনের মধ্যে। আর একটা গুরুত্বপূর্ণ ধারা হলো ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে কি জবানবন্দি গ্রহণের ক্ষমতা। তাহলে অপরাধের এই আইনের অধীনে সংগঠিত কোনো অপরাধের তদন্তকারী পুলিশ কর্মকর্তা বা তদন্তকারী অন্য যে কোনো ব্যক্তি হতে পারেন, কিংবা অকুস্থলে কোনো আসামিকে ধৃত সম্পর্কে ওয়াকেফহাল বা ঘটনার নিজের চোখে দেখছেন এমন ব্যক্তির জবানবন্দি কি করা যাইতে পারে? অপরাধের তদন্তের স্বার্থে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক অবিলম্বে লিপিবদ্ধ করা প্রয়োজন যদি মনে করেন, তাহলে কাকে অনুরোধ করবেন? পুলিশ সুপারকে অনুরোধ করবেন? ট্রাইব্যুনালে অনুরোধ করবেন? নাকি কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট? তাহলে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য কি করতে পারেন? লিখিতভাবে অন্য কোনোভাবে অনুরোধ করতে পারেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ধারা। কি? নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে কার জবানবন্দি এটা? সাক্ষীর জবানবন্দি, তাই না? নারী শিশু নির্যাতন দমন আইনে কার? সাক্ষীর জবানবন্দি। সংসদে আছে অপরাধের শিকার ব্যক্তি হইতে পারে, সাক্ষীর সাথে সাথে কার হইতে পারে? অপরাধের যে শিকার, তার জবানবন্দি গ্রহণ করা হতে পারে। তাহলে ঘটনা সম্পর্কে যে ব্যক্তি জানে, এই ব্যক্তির কেস ডাকবেন কত দ্বারা? 160-এ না? 60-এ। তার জবানবন্দি গ্রহণ করবেন কত দ্বারা? 161 ফৌজদারিতে। কিন্তু নারী শিশু নির্যাতন দমন ঘটনার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা জানে, আমি তদন্তকারী কর্মকর্তা, আপনি কবির হোসেন, আপনি ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী, অথবা এই ঘটনা সম্পর্কে আপনার ওয়াকিবহাল, আমি এই বিষয়টা জানি, তাহলে কি আমি আপনাকে ডেকে আপনার জবানবন্দি গ্রহণ করব নারী শিশুর ঘটনার ক্ষেত্রে? আমি পারবো না, আমি করতে পারবো না। আমি কি করব? ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে বা অন্য কোনোভাবে আবেদন করব। কিসের জন্য? এই সাক্ষী অথবা এই ঘটনার সাথে যে অপরাধের শিকার ভিকটিম, তার জবানবন্দি যেন কে গ্রহণ করে দেয়? ফৌজদারিতে যেমন স্বীকারোক্তি লিপিবদ্ধ করার জন্য ম্যাজিস্ট্রেট লাগে, নারী শিশুর অপরাধের জন্য আসামি সাক্ষীদের জবানবন্দি বা ভিকটিমের জবানবন্দি গ্রহণ করার জন্য কি লাগবে? ম্যাজিস্ট্রেট লাগবে। কি লাগবে? ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। নারী শিশু নির্যাতন দমন আইনের 22-এর কত দ্বারা? 1 দ্বারা। 22-এর 2। এই ম্যাজিস্ট্রেট কি করবেন জানেন? এই ম্যাজিস্ট্রেট পুলিশের যখন এরকম আবেদন পাবেন, তখন তিনি ঘটনাস্থল বা যখন প্রয়োজনীয় স্থানে তিনি কি করবেন? এই ব্যক্তির বা অপরাধের শিকার ব্যক্তির জবানবন্দি গ্রহণ করবেন, এবং এই জবানবন্দি তদন্ত প্রতিবেদনের সাথে সামিল করিয়া এই জবানবন্দি ম্যাজিস্ট্রেট এই জবানবন্দি কি করবেন জানেন? ট্রাইব্যুনালে দাখিল করবেন, তাই না? কি করবেন?
ট্রাইব্যুনালে দাখিল করবেন? না, এটা কিন্তু সঠিক না। ম্যাজিস্ট্রেটে জবানবন্দি আবার কার কাছে দিবেন? তদন্তকারী কর্মকর্তা যিনি অনুরোধ করছিল তার কাছেই দিবেন, যেন তিনি তদন্ত প্রতিবেদনের সাথে কি করেন, এটা সরাসরি আদালতে প্রেরণ করেন। তদন্ত প্রতিবেদনের সাথে জবানবন্দির জন্য কি করেন, ট্রাইব্যুনালে প্রেরণ করেন। তাহলে ম্যাজিস্ট্রেটের এখানে কাজটা কি? শুধু জবানবন্দি রেকর্ড করা, রেকর্ড করে আবার কার কাছে পাঠাবে? তাহলে পুলিশের আবেদনে যদি ম্যাজিস্ট্রেট জবানবন্দি রেকর্ড করে, এই জবানবন্দি ম্যাজিস্ট্রেট কার কাছে পাঠাবেন, ট্রাইব্যুনালের কাছে নাকি তদন্তকারী কর্মকর্তার কাছে? তদন্তকারী কর্মকর্তার কাছে। ধারা কত? 22-এর 2 ধারা। 22-এর 2। একাধিকবার হওয়া প্রশ্ন, নারী শিশুর 22 ধারা থেকে। এখন আসেন 22-এর 3। 22-এর 3-এর আলোচনার বিষয়বস্তু হলো, এখন এই যে অপরাধের অভিযুক্ত কোনো ব্যক্তি, অথবা আপনার, বোঝার চেষ্টা করেন, এই যে যদি উপধারা 1-এ উল্লেখিত কোনো অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তির বিচার কোনো ট্রাইব্যুনালে শুরু হয় এবং দেখা দেয় উপধারা 2-এর জবানবন্দি প্রদানকারী ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন, তাহলে একে একজন ব্যক্তির দেখা গেছে জবানবন্দি গ্রহণ করা প্রয়োজন, প্রত্যক্ষদর্শী হইতে পারে বা ঘটনার শিকার হইতে পারে। এবং 2-এ তার জবানবন্দিরে কি করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, আবার পুলিশের কাছে দিচ্ছে, পুলিশ ট্রাইব্যুনালে দিচ্ছে, মানে এই অপরাধের কি হয়ে গেছে, বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে। তাহলে আপনার এই সাক্ষী কে ছিল? ধরেন সাক্ষী ছিল কবির। এখন বিচার কার্যক্রম যখন শুরু হয়েছে, তখন দেখছে কবির নামক ব্যক্তি বা যে ব্যক্তি সাক্ষ্য জবানবন্দি গ্রহণ করেছিল তিনি কি করছে, মারা গেছে, হারায় গেছে, বিদেশে চলে গেছে, অথবা সাক্ষ্যদানের কি হয়ে গেছে, অযোগ্য হয়ে গেছে, তাই না? তাহলে কার, ওই যে 22 ধারার জবানবন্দি যার গ্রহণ করা হয়েছিল উনি কি ভিকটিমও হতে পারে, প্রত্যক্ষদর্শী সাক্ষী হতে পারে, মারা গেছে, হারায় গেছে, বিদেশে চলে গেছে, অথবা সাক্ষ্যদানের কি হয়ে গেছে, অযোগ্য হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, ট্রাইব্যুনাল উক্ত জবানবন্দি মামলার সাক্ষ্য হিসেবে তার অনুপস্থিতি কি করতে হবে, দেখেন, ট্রাইব্যুনাল হাজির করার চেষ্টা যদি বিলম্ব, ব্যয় বা অসুবিধার বিষয় হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল উক্ত জবানবন্দি মামলার সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারবে। তবে এটার উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিকে কি করতে পারবে না, শাস্তি প্রদান করতে পারবে না। একদম গুরুত্বপূর্ণ একটা ধারা কিন্তু 22, তাহলে সহজ আমরা পড়ি। 22-এর 1, তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন এই আইনের অধীনে অপরাধ সংগঠনের জন্য কোনো ব্যক্তি প্রত্যক্ষদর্শী দেখছে অথবা শিকার, তার জবানবন্দি গ্রহণ করা প্রয়োজন, তাহলে সর্বনিম্ন কোন শ্রেণীর, একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি গ্রহণের আবেদন করবেন 22-এর 1 দ্বারা। 22-এর 2, এই আবেদন পাওয়ার পরে ঘটনাস্থলে বা উপযুক্ত প্রয়োজনীয় যে কোনো স্থানে ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করে ওই জবানবন্দি যার গ্রহণ করছে ওই ব্যক্তিকে পুলিশের কাছে পাঠাবেন, নাকি এই প্রতিবেদনটা বা এই জবানবন্দিটা পাঠাবেন? জবানবন্দিটা পাঠাবেন যেন পুলিশ অফিসার এটা কি করে, তদন্ত প্রতিবেদনের সাথে আবার ট্রাইব্যুনালে জমা দেয়। 22-এর 3, এখন বিচার শুরু হয়ে গেছে। বিচার শুরু হওয়ার সময় দেখছে যে জবানবন্দি দিছে সেই ব্যক্তি কি নাই, মারা গেছে, হারায় গেছে, সাক্ষ্যদানের অযোগ্য হয়ে গেছে, অথবা বিদেশে অবস্থান করছে, যাকে হাজির করার জন্য সময় এবং টাকার প্রয়োজন, অনেক টাকা, তাই না? সেই ক্ষেত্রে কি করা যাবে, তার পূর্বের যে জবানবন্দিটা কি করা যাবে, তার অনুপস্থিতিতেও এটা বিচার কার্যক্রমে সাক্ষ্য হিসেবে পেশ করা যাবে, ব্যবহার করা যাবে। তবে শুধুমাত্র এটার উপর ভিত্তি করে কি করা যাবে না, যে ব্যক্তি অপরাধের দায়ে অভিযুক্ত তাকে দণ্ড প্রদান করা বা শাস্তি প্রদান করতে পারবে না। ধারা কত? 22-এর 3। 22-এর 3 ধারা। বুঝছেন তাহলে? নারী শিশু নির্যাতন দমনের 23 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 510 ধারা। মনে পড়ছে? অস্ত্র পরীক্ষক, রক্ত পরীক্ষক, রাসায়নিক পরীক্ষক যদি সরকার কর্তৃক নিযুক্ত হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের রিপোর্ট তাদের উপস্থিতিতে, তাদের অনুপস্থিতিতে কি করা যাবে, গ্রহণ করা যাবে। তবে শুধুমাত্র এটার উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিকে কি করতে পারবে না, শাস্তি প্রদান করতে পারবে না। পড়ার দরকার আছে নতুন করে? দরকার আছে পড়ার? তাহলে ফৌজদারি কার্যবিধির 510, নারী শিশুর কত ধারা? 23 ধারা। ফৌজদারির 510, নারী শিশু 23 ধারা, একই কথা। ওইটা এই আইন থেকে আসলে সাথে ফৌজদারি 510 লিখবেন। ফৌজদারি 510-এর প্রশ্ন আসলে এই আইনের কত ধারা লিখবেন, 23 ধারা লিখে দিবেন, ব্যাস। এরপরে 24 ধারাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধারা। 24 ধারাও কিন্তু আমাদের পুলিশের সাথে খুব জড়িত। 24 ধারা আলোচনার বিষয়বস্তু হলো কি, সাক্ষীর উপস্থিতি। কি? সাক্ষীর উপস্থিতি। তাহলে এই আইনের অধীনে কোনো অপরাধের বিচারের প্রয়োজনে যদি কোনো সাক্ষীর প্রতি সমন বা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য দরকার হয়, তাহলে কার কাছে দিবেন? যে সাক্ষীকে হাজির করতে হবে সেই সাক্ষীর বরাবর দিবেন। সেই সাক্ষীর
যে স্থায়ী ঠিকানা, সেই স্থায়ী ঠিকানা বরাবর প্রেরণ করবেন, সাক্ষীর যে বর্তমান ঠিকানা সেখানে প্রেরণ করবেন, নাকি সেই সাক্ষী বর্তমান যে এলাকায় বসবাস করে সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর প্রেরণ করবেন? তাহলে সাক্ষীকে হাজির করার দায়িত্ব সেই ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর কি করবে, বর্তাবে। সে যেখানে বসবাস করেন মানে তার এটা কি ঠিকানা, তার বর্তমান ঠিকানা, সেইখানকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার নিকট কি করতে হবে, এটা প্রেরণ করতে হবে। 24-এর কত এটা, এক, বুঝছেন? তাহলে কাকে, 24-এর এটা আসামির জন্য না সাক্ষীর জন্য? সাক্ষীর জন্য, কিন্তু কিসের জন্য? সাক্ষীর জন্য সমান, অথবা সাক্ষীর জন্য পুরানো হইতে পারে কিনা, হইতে পারে হাজির করার জন্য। তাহলে কার বরাবর দিতে হবে? সর্বশেষ যে সে বসবাস করতেছে যে এলাকায়, ওই এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর কি করতে হবে, এটা প্রেরণ করতে হবে, এবং তাকে হাজির করার দায়িত্ব কার, ভারপ্রাপ্ত কর্মকর্তার উপরই বর্তাবে। এখন ওইটা যে ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর দেওয়া হয়েছে, 24-এর 2 দ্বারা বলতেছে কি করতে হবে, এটার একটা অনুলিপি। 24-এর 2-এ বলতেছে এক উপধারার যেটা সাক্ষীর, যেটা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিতে হবে, এটা থাকা সত্ত্বেও সাক্ষীর সমনের একটি অনুলিপি সংশ্লিষ্ট সাক্ষীকে দিতে হবে, এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে, মহানগর এলাকা হলে পুলিশ কমিশনারকেও কি করতে হবে, ডাকযোগে প্রেরণ করতে হবে। তাহলে আপনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আপনার নাম মনিরুল, ঠিক আছে, আপনার কাছে চলে গেছে, সাক্ষীর নাম কি, ফয়েজ, তাকে হাজির করার জন্য। এখন এটা জেলা এলাকায় হইলে সাক্ষীর নাম কি, ফয়েজ, তাহলে যেখানে ফয়েজকে একটা অনুলিপি দিতে হবে, আর কাকে দিতে হবে, যদি এটা মহানগর এলাকা হয়ে থাকে তাহলে ওই এলাকার মহানগর পুলিশ কমিশনারকে দিতে হবে। আর যদি এটা মহানগর এলাকা না হয়ে থাকে তাহলে জেলা পুলিশ সুপারকে কি করতে হবে, প্রদান করতে হবে। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি কি? আচ্ছা, কি হলো হঠাৎ করে জানি। তাহলে 24-এর 1 সাক্ষীর জন্য সমান নাকি পরোয়ানা, নাকি দুইটাই সঠিক? দুইটাই সঠিক। কার বরাবর যাবে? তার বসবাসের সর্বশেষ ঠিকানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর। ধারা কত? 24-এর 1। এটার একটা অনুলিপি সাক্ষী পাবেন, ওই এলাকার পুলিশ সুপার পাবেন, মহানগর এলাকা হলে পুলিশ কমিশনারও পাবেন। 24-এর কত? 2। 24-এর 3-এ দেখেন বলতেছে যে সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য যে দায়িত্বপ্রাপ্ত ওসি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি যদি ইচ্ছে করে গাফিলতি করেন বা ট্রাইব্যুনাল, তাহলে মানে সাক্ষীর প্রতি সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে কি করছেন, গাফিলতি করছেন, তাহলে এটা তার অদক্ষতা ও সদাচরণ হিসেবে কি হবে, গণ্য হবে। এবং এই জন্য তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কি করতে পারবে, নির্দেশ প্রদান করতে পারবে। 24-এর কত? 3। প্রশ্ন আসবে কি, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে সাক্ষীর প্রতি সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা, বুঝেন, সাক্ষীর প্রতি সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা কি, জারি বা কার্যকর করার বিধান। এখন আপনি ফৌজদারির দুনিয়ার কথা লিখলে লাভ আছে? লাভ লিখতে হবে কোথায়? 24-এর 1, 2, 3। তিনি কি লিখবেন, যে সে সাক্ষীকে হাজির করতে পারে নাই বা ব্যর্থ হয়েছে, তাহলে এটা তার অদক্ষতা হবে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তার নিয়ন্ত্রণকারী অফিসারকে কি করা হবে, তার নিয়ন্ত্রণকারী অফিসারকে আদেশ প্রদান করা হবে। আচ্ছা, এটা হলো কত দ্বারা? 24 দ্বারা। আর একটা সংশোধনী আছে এখানে, 24-এর কত? 4। আগে ছিল 24-এর 1, 2, 3। এখন সংশোধনী একটা দ্বারা হয়েছে, যে 24-এর পরে 4 দ্বারা, যে কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে অথবা ট্রাইব্যুনাল নিজের ইচ্ছায় যদি প্রয়োজন বা উপযুক্ত মনে করেন, তাহলে দূরবর্তী সাক্ষীর সাক্ষ্য তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রহণ করিতে পারবে, এবং সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ ট্রাইব্যুনালে তথ্য প্রযুক্তি প্রয়োজনীয় উপকরণ কি করবে, সরবরাহ করবে। এটা এটার সাথে এসে যুক্ত হয়েছে। তাহলে সাক্ষী কি করতেছে, দূরে অবস্থান করতেছে। ফৌজদারি কার্যবিধিতে এরকম আলোচনা আছে, আমরা আপনাদেরকে এই বছর এগুলো আলোচনা করি নাই, লাগে না। কমিশনের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করা যায়, জানেন নাকি? সাক্ষীর প্রতি ফৌজদারি কার্যবিধি আইনের 503 থেকে ফৌজদারি কার্যবিধি আইনের কত পর্যন্ত, 508 পর্যন্ত এই আলোচনা আছে। কমিশন, সাক্ষীর প্রতি কমিশন, মেট্রোপলিটন এলাকা হইলে কি করবেন। আপনি ইব্রাহিম আহমেদ, আপনি পঞ্চগড় আছেন, তাহলে আমি পঞ্চগড়েও আপনার সাক্ষ্য গ্রহণ করে আনতে পারি, আপনাকে ঢাকা হাজির না করে, দূরে অবস্থান করতেছেন, তাই না? ঠিক একইভাবে এখানে এসে বলতেছে নারী শিশু 24-এর 4, যে সাক্ষী অবস্থান করতেছে কোথায়, দূরবর্তী কোন স্থানে। কোথায় আছেন আপনি বর্তমানে? ঢাকা থেকে আছেন ঠাকুরগাঁয়ে অথবা পঞ্চগড়ে, অনেক দূরে না? অনেক দূরে। তাহলে এই মামলার কার্যক্রমের জন্য ঢাকায় ধরেন বিচার কার্যক্রম হচ্ছে, অথবা চট্টগ্রামে হচ্ছে, তাহলে অনেক দূরে।
তাহলে ট্রাইব্যুনাল ইচ্ছা করলে আপনি কি কি করতে পারবে? মোবাইলে ভিডিও কলের মাধ্যমেও কি করতে পারবে? আপনি সাক্ষ্যটা গ্রহণ করে ফেলতে পারবে। কিসের মাধ্যমে? তথ্য প্রযুক্তির যে কোনো মাধ্যম ব্যবহার করে পারবে। এই জন্য কি করবে সরকার বা অন্যান্য কর্তৃপক্ষ ট্রাইব্যুনালকে এই তথ্য প্রযুক্তির জন্য, মোবাইল কেনার জন্য বা কোনো ডিভাইস কেনার জন্য প্রয়োজনীয় উপকরণ কি করবে? সরবরাহ করবে। বুঝছেন না? টাকা পয়সা নিবে, বাজেট টাজেট লাগবে এখানে, যে আমাদের তো অন্য দূরে থাকে, কিছু সাক্ষী আমাদের ওইখানে গ্রহণ করতে হয়, এই জন্য আমাদের এই ডিভাইসগুলো কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে দূরবর্তী সাক্ষীর সাক্ষ্য কি করা যায়? গ্রহণ করা যায় কিনা? তদন্তকারী কর্মকর্তার আবেদনে, বাদীর আবেদনে, আসামির আবেদনে, নাকি ট্রাইব্যুনালের প্রয়োজনে? ট্রাইব্যুনালের প্রয়োজনে। এই জন্য এই দূরবর্তী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার জন্য সরকার কি করবে? প্রয়োজনীয় উপকরণগুলো, লজিস্টিক সাপোর্ট তাদেরকে কি করবে? প্রদান করবে। 24-এর কত? 4। 24-এর 4। এরপরে আসেনি আইনের 25 ধারা। কত ধারা? নারী শিশু নির্যাতন দমন আইনের। আচ্ছা আচ্ছা। 24-এর কটা একটু মোটামুটি গুরুত্বপূর্ণ। 24-এর পর একটা সংশোধন দ্বারা আসছে, কত? 24 ক। 24 ক, এটা লিখিত পরীক্ষার প্রশ্ন আকারে হবে না, এমসিকিউ প্রশ্ন আকারে হলে হতে পারে। কি আকারে? এমসিকিউ আকারে প্রশ্ন হলে হতে পারে। কিরকম প্রশ্নটা হবে দেখেন, কথাটা কিন্তু খুব সুন্দর। যে সম্মতি সংক্রান্ত অনুমান, আদালত সাক্ষ্য আইন আমরা অনুমান পড়ে আসছি না? সম্মতি সংক্রান্ত অনুমান। তাহলে দেখেন আদালত এখানে অনুমানটা কি করবে। যে ক্ষেত্রে কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে অপরাধের শিকার ব্যক্তির সম্মতি বা অপরাধের শিকার ব্যক্তির সম্মতি বা অসম্মতি দানের সক্ষমতা থাকে না, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধরিয়া লইতে পারে যে উক্ত কার্যে তাহার সম্মতি ছিল না। যেমন যদি খুব সহজেই বলি আমরা, সম্মতি যদি 16 বছরের কম বয়স্ক কোনো শিশু হয়ে থাকে বা নারী হয়ে থাকে, এটা কি দর্শন হবে না হবে না? সম্মতি থাকলেও কি হবে? দর্শন হবে। আর 16 বছরের বেশি হইলে কি, ধরেন 16 বছরের বেশি নারীর বয়স, তাহলে কি সম্মতি ব্যতীত হইলে দর্শন, সম্মতি সহ হলে কি দর্শন না? এখন দর্শনের এমন একটা ফলশ্রুতিতে ধরেন এই যে যে ভিকটিম বা দর্শনের শিকার নারী ধরেন কোথায় আছে, ধরেন গুরুতর অসুস্থ অবস্থা হাসপাতালে ভর্তি আছে, এইখানে তার এইখানে কি করার মতো কোনো সুযোগ নাই। এই জায়গার ক্ষেত্রে এই ব্যক্তির, অপরাধের শিকার ব্যক্তি বা দর্শনের শিকার যিনি নারী বা শিশু যাই বলেন, এই ক্ষেত্রে তার সম্মতি বা অসম্মতি দানের সক্ষমতা থাকে না। সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল কেন সক্ষমতা থাকে না? দুইটা ভাবে কথাটা বোঝার চেষ্টা করেন। যে সম্মতি সংক্রান্তে অনুমান, যে ক্ষেত্রে কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে অপরাধের শিকার ব্যক্তি সম্মতি বা অসম্মতি দানের সক্ষমতা থাকে না, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধরিয়া লইতে পারে যে উক্ত কার্যে তাহার কি ছিল না? সম্মতি ছিল না। এটা একটা বিষয় হইতে পারে। আরেকটা প্রেক্ষাপট হইতে কিরকম, যে তার সম্মতি বা অসম্মতি দানের সক্ষমতা থাকে না। তাহলে ধরেন পাগলের সম্মতি কি সম্মতি হয়? বোঝার চেষ্টা করেন। পাগলের সম্মতি কি সম্মতি হবে? সম্মতি দিলে সম্মতি হবে? সম্মতি হবে না। নারী শিশু নির্যাতন দমনে 16 বছরের কম বয়স্ক কোনো নারী যদি সম্মতি দেয়, সম্মতি হবে? সম্মতি হবে। তাহলে যাদের সম্মতি দানের কোনো সক্ষমতাই নাই, এই ক্ষেত্রে ট্রাইব্যুনাল বা আদালত কি অনুমান করবে? এখানে কোনো সম্মতি ছিল না। কি ছিল না? সম্মতি ছিল না। বুঝছেন? দুইটা রূপই কিন্তু আমি বললাম, আপনি যেভাবে বুঝে নেন না কেন। কি হলো? কি? দরজা ক্লোজ করো, হ্যাঁ। আচ্ছা, বুঝছেন এটা? তাহলে এটা কি সম্মতি সংক্রান্ত অনুমান। তাহলে সম্মতি দেওয়ার জন্য যদি সম্মতি বা অসম্মতি দানের যদি সক্ষমতা না থাকে, তাহলে ট্রাইব্যুনাল কি অনুমান করবে? সম্মতি ছিল নাকি সম্মতি ছিল না? অনুমান করবে সম্মতি ছিল না। 25 দ্বারা এই আইনের বিধানের অপরাধগুলোর অনুসন্ধান, তদন্ত, বিচার, মামলা দায়ের, ফৌজদারি কার্যবিধি 1898-এর বিধানগুলো প্রযোজ্য হবে। এবং ট্রাইব্যুনাল একটা কি আদালত হিসেবে গণ্য হবে? একটা ট্রাইব্যুনাল দায়রা আদালত হিসেবে গণ্য হবে। এবং এই আইনের অধীনে যে কোনো অপরাধের তদন্ত বা অন্য বিচারের ক্ষেত্রে দায়রা আদালতের সকল ক্ষমতা কি করবে? প্রয়োগ করবে। এগুলো প্রশ্ন আসে। তাহলে নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে অপরাধের অনুসন্ধান, তদন্ত এবং বিচার এবং অন্যান্য কার্যক্রম কোন আইনের অধীনে পরিচালিত হবে? 1898 সালের ফৌজদারি কার্যবিধানের অধীনে পরিচালিত হবে। ট্রাইব্যুনাল এটা কি হিসেবে গণ্য হবে? দায়রা আদালত হিসেবে কি হবে? গণ্য হবে। এবং দায়রা আদালতের সকল ক্ষমতা কি করবে? দায়রা আদালতের সকল ক্ষমতা প্রয়োগ করবে। ধারা কত? 25-এর 1
আর এই অভিযোগকারী বা ভিকটিমের পক্ষে মামলা পরিচালনা করবেন কে? সরকারি পক্ষের উকিল না। ট্রাইব্যুনাল অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনা করবেন পাবলিক প্রসিকিউটর, বা যিনি মামলা পরিচালনা করবেন সেই ব্যক্তি পাবলিক প্রসিকিউটর বলিয়া কি হবেন? গণ্য হবেন। 25-এর কত? 2 এমসিকিউ প্রশ্ন কিন্তু হয়। তাহলে 25-এর আগে আমরা কি পড়বো? নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে অপরাধের অনুসন্ধান যাও রুবিনা যাও, তদন্ত বিচার কোন আইনের অধীনে হবে? নারী শিশু, শিশু নাকি ফৌজদারি? ফৌজদারি। ট্রাইব্যুনাল কি হিসেবে গণ্য হবে? ট্রাইব্যুনাল কি হিসেবে গণ্য হবে? ম্যাজিস্ট্রেট আদালত, ট্রাইব্যুনালি, নাকি দায়রা আদালত? দায়রা আদালত। তাহলে নারী শিশু ট্রাইব্যুনাল কোন আদালতের ক্ষমতা প্রয়োগ করবে? ম্যাজিস্ট্রেট আদালতের নাকি দায়রা আদালতের? দায়রা আদালতের সকল ক্ষমতা কি করবে? প্রয়োগ করতে পারবে। ধারা হলো কত? 25-এর 1 ধারা। আর ট্রাইব্যুনালে অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনাকারী ব্যক্তি, তার মানে বোঝাচ্ছে যে নারী শিশু যারা ভিকটিম তাদের পক্ষে আইনানুগভাবে মামলা কে করবেন? কে পরিচালনা করবেন? পাবলিক প্রসিকিউটর। কেন? কারণ যে দায়রা আদালত সমান যেটা, বুঝাইতে পারছি? এই হলো 25-এর কত দ্বারা? 2 দ্বারা। 26 দ্বারা হলো ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল খুব একটা ইম্পর্টেন্ট আমাদের প্রশ্নের জন্য না। আপনি যদি মনে করেন দুর্বল প্রস্তুতি হয়ে থাকে, ও আর একটা মাঝখানে একটা ধারা রয়ে গেছে 25-এর এটা ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য। কিন্তু 26, 27 আমি বলতেছি আপনাদেরকে। 26 ট্রাইব্যুনাল, এবং আপনার 26-এর শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল, 27 দ্বারা ট্রাইব্যুনালের ক্ষমতা, এগুলো থেকে কখনোই আমাদের পুলিশের পদোন্নতি পরীক্ষাতে লিখিত প্রশ্ন হওয়ার কোনো সুযোগ নাই। দিবে না এগুলো, আপনি নিশ্চিত থাকেন, কখনোই হয় নাই, আর হবেও না। কারণ হওয়ার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যদি কেউ মনে করেন না আমি এই প্যারাগুলো আমি নিব না, আমি সংক্ষেপে 1-2টা কথা বলে দিব, নিতে পারেন। আর যদি মনে করেন আমি এগুলো প্যারা নিব না, না নিলেও আপনার খুব একটা চাপ পড়বে না ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ দেওয়ার প্রশ্ন দেওয়ার মতো অনেক জায়গা আছে আমাদের এই আইনে। আচ্ছা, এরপর আসেন তাহলে 25-এর কিন্তু খুবই ইম্পর্টেন্ট দ্বারা এটা, এটা কিন্তু প্রশ্ন হবে যে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে 25-এর করে 25 টাইপের কয়েকটা দ্বারা সংশোধনে আসছে। এটা হলো কি? থানার অফিসার ইনচার্জের দায়িত্ব। কার দায়িত্ব? তাহলে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে থানার অফিসার ইনচার্জের দায়িত্ব। কি দায়িত্ব বলেন তো? সাক্ষী হাজিরকরণ সংক্রান্ত দায়িত্ব, তদন্ত সংক্রান্ত দায়িত্ব, বিচার সংক্রান্ত দায়িত্ব, নাকি কোনো অভিযোগ আসলে অভিযোগের প্রেক্ষিতে দায়িত্ব? কোনো অভিযোগের জন্য বা অপরাধের বিষয়ে সংবাদ আসলে অফিসার ইনচার্জের কি দায়িত্ব? এই সংক্রান্ত আলোচনা হলো 25 টাইপেন। 25 ক লিখতে পারেন, 25 টাইপেন ক দ্বারাও লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে কি করবেন? নারী শিশু আইনের কোনো অপরাধের প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ যদি কোনো ব্যক্তি থানায় আইসা অভিযোগ করে, বা অভিযোগকারী থানায় এসে যদি অফিসার ইনচার্জকে তাৎক্ষণিকভাবে তাহার অভিযোগটি এজাহারভুক্ত করিবেন, এবং ক্ষেত্রমত এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে অপরাধের শিকার ব্যক্তির প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা ও চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় কি করবেন? পদক্ষেপ গ্রহণ করবেন। তাহলে আইনানুগভাবেই আমরা ফৌজদারিতে কি পড়ছি? পূর্ববিধানে কি পড়ছি? যে আমলযোগ্য অপরাধের সংবাদ যদি আসে, সত্য মিথ্যা নিরূপণ করবে, মেডিকেল সার্টিফিকেটের অপেক্ষা করবে, এরকম না। যেহেতু কোনো ব্যক্তি সাক্ষ্য প্রমাণ তথ্য প্রযুক্তি সবকিছু সঠিকভাবে নিয়ে আসছে, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাজ হবে এটা কি করা? এজাহার নেওয়া, এফআইআর লিপিবদ্ধ করা, এবং তাৎক্ষণিকভাবে অপরাধের শিকার বা ভিকটিমের কি মেডিকেল বা চিকিৎসার প্রয়োজনীয় কি করা? ব্যবস্থা গ্রহণ করা। এখন 25-এর 2-এ বলতেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেখছে কি এটা তো তার থানা এলাকার নয়, অন্য এলাকার ব্যক্তি বলে চলে আসছে আমার এইখানে। প্রশ্নটা এইভাবে আসবে যে নারী শিশু বা ধর্ষণের ঘটনার ভিকটিম বা নারী শিশুর কোনো অপরাধের ভিকটিম থানায় চলে আসছে, সে পার্শ্ববর্তী থানার বা অন্য এলাকার। তাহলে ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় কি? এই অজুহাতে কি সে এজাহার গ্রহণ থেকে বিরত থাকতে পারে? বিরত থাকতে পারবে না। 25-2-এ বলতেছে শুধুমাত্র কি করতে পারবে না? এই যুক্তিতে যদি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সহ অভিযোগকারী থানায় হাজার হয়, তাহলে কেবল এই যুক্তিতে ফিরাইয়া দেওয়া যাইবে না যে ঘটনাটি অন্য থানার এখতিয়ারাধীন এলাকায় ঘটিয়াছে, বরং যে থানাতে অভিযোগ হোক না কেন, উক্ত অফিসার ইনচার্জ অবিলম্বে অভিযোগকারীর বক্তব্য কি করবেন? লিপিবদ্ধ করবেন, এবং অপরাধের শিকার ব্যক্তির প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা চিকিৎসার ব্যবস্থা করবেন, এবং অনতিবিলম্বে কেই ডায়েরি সহ অভিযোগটি আদালতে পাঠিয়ে দিবেন। নাকি? নাকি উপযুক্ত থানায় প্রেরণ করবেন। তাহলে অভিযোগটা কি গ্রহণ করছে? এজাহার গ্রহণ করছে? না, এজাহার কিন্তু গ্রহণ করে নাই। একটু লক্ষ্য করতে হবে বিষয়টা। এখানে দেখেন কি করছে সে। যে থানাতে অভিযোগ হোক না কেন, উক্ত অফিসার ইনচার্জ অবিলম্বে অভিযোগকারীর বক্তব্য কি করবেন? এটা কিন্তু এফআইআর ভুক্ত এখানে করবেন, তার বক্তব্যটা কি করবেন?
লিপিবদ্ধ করবেন। ঠিক আছে, বক্তব্যটা লিপিবদ্ধ করবেন। অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা, প্রয়োজনীয় পরীক্ষা যেটা আছে সেটা ব্যবস্থা করবেন। অনতিবিলম্বে কেস ডায়েরি সহ অভিযুক্তি উপযুক্ত থানায় কি করবেন। এখন এটা নিয়ে আবার টেনশন শুরু করে দিয়ে না যে হয়েছে তো অভিযোগ, হলো হোক, এটা আমাদের সমস্যা না। তাহলে অভিযোগ সহ কি করবেন, যে থানা থেকে আসছে ওই থানায় কি করবেন, পাঠায় দিবেন। যেমন অন্য থানা এলাকার আসামি আপনি গ্রেপ্তার করছেন, স্মারকলিপি প্রস্তুত করছেন, তাহলে স্মারকলিপি যদি অন্য থানা এলাকার হয়ে থাকে পাঠিয়ে দিতে হবে না? কত দ্রুত বলেন। ফৌজদারি কার্যবিধি আইনে 46 টাইপেন কত, খয়ের 2, 46 টাইপেন খয়ের কত 2 নাকি, মনে নাই? গ্রেপ্তার সম্পর্কিত কি অফিসিয়াল এন্ট্রি রেজিস্টার এবং জেনারেল ডায়েরি, এগুলো দ্রুত বলতে পারবেন তারাই যারা রিভিশন দেন। আর যদি বলেন আমার তো মনে থাকে না, আমি তো এগুলো বলতে পারি না, তারা ওরা করে টাস করে বলতে পারি না। আমরা টাস করে মানে হঠাৎ তাৎক্ষণিক বলতে পারেন না, এই কারণেই যারা আপনি রিভিশন দেন না, আপনি কারোর সাথে কি করেন না, আলোচনা। আমি আপনাদের সাথে আলোচনা করি, কিন্তু এটা আলোচনা না। আমার কখনো এরকম মনে হয় না যে আমি আপনার পড়াই দিছি। আমি সবসময় এটাই ভাবি যে আপনার সাথে আমি আইন নিয়ে কি করতেছি, আলোচনা করতেছি, আমি এটাই ভাবি। হ্যাঁ, এই জন্য হয়তো আমার কিছুটা মনে থাকে। তা আলোচনাটা তো অনেকদিন পর পর হয়, এই জন্য হয়তো কম মনে থাকে। কিন্তু আপনারা তো এটা কন্টিনিউ আলোচনা করতেছেন, তাই না? অজুহাত কিন্তু বের করতে পারবেন যে আমার আলোচনা করার খেয়েও নাই। হ্যাঁ, আপনার এই অজুহাত দেওয়ার চাইতে আপনি একটু চেষ্টা করেন না যে একজন লোক বের করে নেওয়ার জন্য, অফলাইন নাই অনলাইন করে নিন। ঠিক আছে, কোনো ব্যাচমেট তো অবশ্যই আছে সারা বাংলাদেশে, আর আপনি যেটা চাইবেন সেটা পাইবেন, পাবেন না যে এরকম নাই। এখন সবাই পড়াশোনা করে, মোটামুটি সবাই পড়ার দিকে অগ্রসর। হ্যাঁ, আচ্ছা, এই ছিল 25-এর কত দ্বারা, নারী শিশু নির্যাতন দমন আইনের 25-এর শর্ট পেন ক পারবেন এটা। একে, সাক্ষ্য প্রমাণ সহ তথ্য নিয়ে থানায় এসে হাজির হয়েছে অভিযোগকারী, অভিযোগ গ্রহণ করবেন সাক্ষ্য প্রমাণের মাধ্যমে, অভিযোগ বা এজাহারভুক্ত করবেন, মেডিকেল পরীক্ষা প্রয়োজন অন্যান্য পরীক্ষা নিরীক্ষা গ্রহণ করবেন। শুধুমাত্র এই যুক্তিসঙ্গত অভিযোগ আছে কিন্তু অন্য এলাকার এই অজুহাতে তাকে ফেরত দিবেন না। অভিযোগটা কি করবেন, গ্রহণ করবেন, মেডিকেল পরীক্ষা অন্যান্য পরীক্ষা টরীক্ষা যেগুলো আছে এগুলো করবেন। করার পরে কি করবেন, ডায়েরি সহ যে থানা এলাকার উপযুক্ত থানায় তাকে কি করবেন, প্রেরণ করে দিবেন। ঠিক আছে, এ হলো ধারা কত, 25। এ হলো ধারা 25 ধারা। এরপরে 26, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ঠিক আছে, তাহলে নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে ও আরো 25-এর খ আছে নাকি আবার, না নাই 25-ই। আচ্ছা, 25-এর পরে 26, 26 ধারা হলো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তাহলে এই আইনের অধীনে অপরাধগুলো বিচার করার জন্য প্রত্যেক জেলা সদরে একটি করে ট্রাইব্যুনাল থাকবে। সরকার ইচ্ছা করলে জেলায় একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারেন, আর এই ট্রাইব্যুনালের নাম হবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তাহলে নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনের অপরাধগুলো বিচার করার জন্য কোথায়, প্রত্যেক মহানগরে, প্রত্যেক বিভাগীয় শহরে, প্রত্যেক জেলা সদরে, প্রত্যেক জেলা সদরে একটা করে ট্রাইব্যুনাল থাকবে। এই ট্রাইব্যুনালের নাম কি হবে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 26-এর কত দ্বারা, 1 দ্বারা। 26-এর কত, 1 দ্বারা। 26-এর 2 এসে বলতেছে যে একজন বিচারকের সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠিত হবে এবং সরকার জেলা ও দায়রা জজগণের মধ্য থেকে বিচারক নিযুক্ত করবেন। তাহলে জেলা দায়রা জজ, সরকার কি করবেন, জেলা ও দায়রা জজগণের মধ্য থেকে এই ট্রাইব্যুনালের বিচারক কি করবেন, নিযুক্ত করবেন। সরকার প্রয়োজন মনে করলে জেলা ও দায়রা জজকে তাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবেও এই বিচারক হিসেবে নিযুক্ত করতে পারেন। এই দ্বারাই জেলা জজ ও দায়রা জজ বলতে যথাক্রমে অতিরিক্ত জেলা জজ, অতিরিক্ত দায়রা জজ, এবং শব্দগুলোর পরিবর্তে কি দেখেন এখানে বলছে 26-এর 4-এ উল্লেখিত যথাক্রমে অতিরিক্ত জেলা জজ, অতিরিক্ত দায়রা জজ শব্দগুলোর পরিবর্তে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শব্দগুলো কি হবে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শব্দগুলো। এটা নিয়ে আমাদের টেনশনের কোনো কারণ নাই, একই রকম কথা, এটা আমরা মনে রাখবো না। তাহলে 26-এর 1 নারী শিশু নির্যাতন দমন কি হবে, ট্রাইব্যুনাল হবে প্রত্যেক জেলা সদর একটা, তাই না? ইচ্ছা করলে একাধিকও হইতে পারে। এটার নামে কি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দ্বারা হলো কত, 26-এর 1 দ্বারা। 26-এর 2, ট্রাইব্যুনালের বিচারক, সরকার জেলা ও দায়রা জজ থেকে ট্রাইব্যুনালের বিচারক নিযুক্ত করবেন। 3, তাদের নির্দিষ্ট দায়িত্বের অতিরিক্ত হিসেবে এটাও দিতে পারেন। জেলা ও দায়রা জজ বলতে অতিরিক্ত জেলা ও অতিরিক্ত দায়রা জজকেও কি করবে, বোঝাবে। খুব ইম্পর্টেন্ট মনে হইতেছে এটা, প্রশ্ন হবে এরকম কি, খুব একটা চাপ থাকে এরকম, থাকে না। কিন্তু যদি প্রশ্ন আসে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বলতে কি বোঝেন, তাহলে লিখবেন প্রত্যেক জেলা সদরে এই আইনের অধীনে অপরাধগুলো বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল থাকবে,
সেটাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, জেলা ও দায়রা জজ গণাদের বিচারক হবেন। ঠিক আছে? ধারা কত? 26 ধারা। 26-এর ঠিক এটার মতো করে ধারাটা করছে। এটা নারী শিশু নিয়া। 26-এর কটা কি নিয়া? শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল। এটা হলো 26-এর 1 2 3 4। পরেরটার ক্ষেত্রে আবার দুইটা বেশি আছে, 5 এবং কত, 6। তাহলে 5 এবং 6, আগের কথাগুলো শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল 1। একের কথা বলতেছে, এই 26-এর উপধারা 1-এর বিধান সত্ত্বেও সরকার কি করতে পারেন? শিশু ধর্ষণ সংক্রান্ত অপরাধের বিচার নিমিত্তে জেলা ও মহানগর এলাকায় এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করবে, যার নাম শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল। 2, একজন বিচারকের সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠন হবে। মিলতেছে? ওই যে 26-এর 1-এর সাথে এটা, 26-এর ক্ষয়ের 1, 26-এর 2-এর সাথে 26-এর কয়ের কত, 2, 26-এর 3-এর সাথে 26-এর কয়ের কত, 3, 26-এর কয়ের 3। এরপরে 4, 26-এর 4-এর সাথে 26-এর কয়ের কত, 4। মিলতেছে? দেখছেন বিষয়গুলা একই না? এক। 5 এসে বলতেছে, শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল এই আইনের অধীনে গঠিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি প্রয়োজনীয় অভিযান সহকারে অনুসরণ করবেন। মানে কাকে অনুসরণ করবেন? যে এই ট্রাইব্যুনালটাও, 26 দ্বারা ট্রাইব্যুনালটাই কি করবেন? অনুসরণ করবেন। সবাই বলতেছে এই দ্বারা ট্রাইব্যুনাল গঠিত না হওয়া পর্যন্ত 26 দ্বারা যে গঠিত ট্রাইব্যুনাল, সেখানে সে কি করবেন? দায়িত্ব পালন করবেন। ইম্পর্টেন্ট মনে হইতেছে এটা? তাহলে 26 দ্বারা পড়লে 26 দ্বারা কি? 26-এর ক ফ্রি। আর 5 6 দুইটা কথা যুক্ত হয়েছে। 5-এ বলতেছে কি করতে হবে? যে এইখানে এই যে ট্রাইব্যুনালটা, এটা আগের ট্রাইব্যুনালের মতোই দায়িত্ব পালন করবে। আর 6 বলতে যদি এটা গঠন না হয় তাহলে আগেরটার মধ্যেই বিচার কার্যক্রম চলবে। এই যদি মনে করেন আমি 26 পড়বো না, 26-এর ক পড়বো না, খুব অসুবিধা হবে না। আর এমসিকিউ প্রশ্ন আসলে আপনি পারবেন যে এদের বিচারক কে হবে, ঠিক আছে, এদের বিচার পদ্ধতি কিরকম হবে। ঠিক আছে? অথবা শিশু দমন নারী শিশু আইনে কি কি ট্রাইব্যুনাল থাকবে? নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল, নাকি দুইটাই সঠিক? দুইটাই সঠিক। দুইটা একই জায়গায় একই রকম বিচার কার্যক্রম কি হবে? পরিচালিত হবে। কি হবে? পরিচালিত হবে। আচ্ছা, 27 28 29 30 31 32 33 32 35 আর 35। শুনেন, একটা ক্লাস লাগবে, চাপই হয়ে যাবে না। আজকে তো এমনি আসছি লেট করে, পাচ্ছি না নির্দিষ্ট সময় আসতে। এই পর্যন্ত একটা রিভিশন দিব। আগামী ক্লাসটা হবে আপনাদের, এই লাস্টের অংশগুলোর আলোচনা থাকবে 20-25 মিনিট। পরে আমরা একটা টোটাল নারী শিশু রিভিশন দিব, একদম সময় নিয়ে। ঠিক আছে? নেক্সট ক্লাসটায় টোটাল নারী শিশুর একটা বিস্তারিত রিভিশন দিব। মানে এই 5-7টা দ্বারা যেগুলো আছে এগুলো আগামী ক্লাসে আলোচনা করে টোটাল নারী শিশুর একটা কি করব, রিভিশন দিব, যেন এই আইনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার হয়ে যায়, তারপর আমরা মাদক দ্রব্যটা শুরু করবো ইনশাল্লাহ। তাহলে আজকে যে আলোচনাটা করছি দেখি কি এটা মনে, এতটুকু মনে আছে কিনা। 20-এর 1, 26-এর কয়েক ট্রাইব্যুনালে কি হবে? বিচার কার্যক্রম পরিচালিত হবে। 2, টানা কার্য দিবসে চলবে। 3, 180 কার্য দিবস। 3-এর ক, দর্শনের ক্ষেত্রে 90 কার্য দিবস। 4, বিচারকের দায়িত্ব অবহেলার কারণে নির্দিষ্ট সময় বিচার কার্যক্রম সম্পন্ন না করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা। 5-এ বিচারকের পরিবর্তন হলে কি হবে? 6 হলো 9 ধারার ঘটনার বিচার ট্রায়াল ইন ক্যামেরা বা রুদ্ধদ্বার কক্ষে হবে। এরপরে আসেন আপনার, সাথে হলো শিশুর বিচার, শিশু আইন 2013 বিধান অনুসরণ করতে হবে। 8-এ হলো যদি তাদেরকে নিরাপত্তামূলক হেফাজতে দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? শিশু ও নারীর তাদের মতামত গ্রহণ এবং বিবেচনা করতে হবে। হ্যাঁ। আর এটা হলো 10, সরি 8, 8-এর পর একটা নতুন হয়েছে কি, 9। এটা কি নিয়ে হয়েছে জানি? 9টা মনে আছে? 9টা কি নিয়ে হয়েছে? নারী শিশু নির্যাতন ভুলে গেলাম তো। 9টা হলো আপনার, ও আচ্ছা, দর্শনের ঘটনার ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করে কি করতে পারবে? বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবে। 21, আসামির অনুপস্থিতি বিচার কতদিনের ভিতরে? অভিযোগপত্র গৃহীত হওয়ার 20 দিনের ভিতরে ডিজিটাল মাধ্যমে অথবা একটি জাতীয় দৈনিক বাংলা পত্রিকায় অথবা অন্য কোনো যে কোনো উপযুক্ত মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। হাজির না হলে অনুপস্থিতি বিচার কার্যক্রম কি হবে? শুরু হয়ে যাবে। তাই না? ধারা কত? 21। তবে আগে হাজির ছিল অথবা জামিন নেওয়ার পরে আর হাজির হয় নাই, এরকম ব্যক্তির অনুপস্থিতি বিচার কার্যক্রম করার জন্য পূর্বের প্রক্রিয়া অনুসরণ করার কোনো প্রয়োজন নাই। নারী শিশু নির্যাতন দমন আইনের পরবর্তী হলো 22-এর 1, তদন্তকারী কর্মকর্তা
প্রত্যক্ষদর্শী ব্যক্তি যারা আছেন বা অপরাধের শিকার ব্যক্তির যদি মনে করেন জবানবন্দি গ্রহণ করা প্রয়োজন, তাহলে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে কি করবেন? আবেদন করবেন। 22-1 ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে বা উপযুক্ত স্থানে জবানবন্দি গ্রহণ করে কার কাছে পাঠাবেন? তদন্তকারী কর্মকর্তার কাছে প্রেরণ করবেন, যেন তদন্ত প্রতিবেদনের সাথে এটা ট্রাইব্যুনালে কি করে? দাখিল করে। এখন বিচার শুরু হয়ে গেছে। এখন কি করতে হবে? যদি বিচার শুরু হয়েছে, ওই ব্যক্তি সাক্ষ্যটা আবার দরকার, কিন্তু এই ব্যক্তি মারা গেছে, হারায় গেছে সাক্ষ্য দিয়া, বিদেশে চলে গেছে, সাক্ষ্যদানের কি হয়ে গেছে? অযোগ্য হয়ে গেছে। তাহলে সে পূর্বে যারা বলছিল সাক্ষ্য আইনের 33 ধারা অনুসারে এটাই কি সঠিক? নাকি এরকম না বিষয়টা অনেকটা? যেহেতু একবার সে সাক্ষ্য দিয়ে গেছে, তবে শুধুমাত্র এটার উপর ভিত্তি করে কি করা যাবে না? অপরাধীকে শাস্তি প্রদান করা যাবে না। 23, অস্ত্র রক্ত পরীক্ষক রাসায়নিক পরীক্ষক যেটা ফৌজদারি 510, তার দেওয়া কোনো রিপোর্ট যদি সে দেয়া হারা যায়, মারা যায়, বিদেশে চলে যায়, সাক্ষ্যদানের অযোগ্য হয়ে যায়, তাহলে সেটা তার অনুপস্থিতিতে সাক্ষ্য হিসেবে গণ্য হবে। তবে এটার উপর ভিত্তি করেই তাকে আসামিকে দণ্ড দেওয়া যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনে নারী শিশুর 24 ধারা, এই আইনের অধীনে কোনো অপরাধের বিচারের ক্ষেত্রে সাক্ষীর প্রতি যদি সমন গ্রেপ্তারি পরোয়ানা দিতে হয়, তাহলে এই সাক্ষী যেখানে বসবাস করতো সর্বশেষ সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর প্রেরণ করতে হবে। তাকে হাজির করার দায়িত্ব ওই ভারপ্রাপ্ত কর্মকর্তার উপরই করতে হবে। 24-1 এই একটা, এই সমনের বা পরোয়ানার অনুলিপি কাকে দিতে হবে? সাক্ষীকেও দিতে হবে, এবং এটা ডাকযোগে ওই এলাকার পুলিশ সুপার, হ্যাঁ, অথবা পুলিশ কমিশনারকেও দিতে হবে। তিনি হলো যদি ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল থেকে এই ব্যক্তিকে হাজির করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যর্থ হয়েছে, তাহলে তার বিরুদ্ধে অদক্ষতা হবে, তার ব্যবস্থা গ্রহণ করার আদেশ দিবে। আর 24-4 হলো দূরবর্তী সাক্ষীর সাক্ষ্য ট্রাইব্যুনাল ইচ্ছা করলে কি করতে পারেন? তথ্য প্রযুক্তির বিশেষ মাধ্যম ব্যবহার করে গ্রহণ করতে পারেন। সরকারের জন্য উপকরণ সরবরাহ করবে। নাকি বলতেছি? 24-এর কত দ্বারা? আচ্ছা, 24-4 দ্বারা এটা, তাই না? এরপরে নারী শিশু নির্যাতন দমন আইনের 25 দ্বারা, এই আইনের অধীনে 25 না? 24-এর পরে কিছু আছে? 24-এর কটো আছে? নতুন নতুন তো। ও 24-এর ক, 24-এর ক আছে তো। ভুল হবে কিন্তু, দেখছেন না, এই যে আমি পড়াই দিছি ভুল হইতেছে। আপনাদেরও ভুল হবে, আস্তে আস্তে কি হয়ে যাবে। তা আগামী ক্লাসে কিন্তু ইনশাল্লাহ আমার আর ভুল হবে না। কেন? এই যে আজকে রিভিশন দিয়ে দিলাম না একবার, আগামী ক্লাসে দেখবেন ইনশাল্লাহ ভুল হবে কম। এরপরে আস্তে আস্তে গিয়ে দেখবেন আরো কি হয়ে গেছি, আরো এক্সপার্ট হয়ে গেছে এগুলা থেকে। এরকমই সিস্টেমটা আসলে কিন্তু। যদি কেউ মনে করেন না এটা, এটার ভিতরে বিশেষ কিছু আছে হয়তো, এটা গাইবি কোনো কিছু আছে, এরকম কিন্তু আসলে কোনো কিছু না। পড়াশোনা করে আমি একদম আসছি বাসায়, এসে গেলেই আপনার ল্যাপটপটা অন করছি আর ক্লাসে বসছি। তাই ক্লাস করাইতে গেলে এগুলো কিন্তু দেখার প্রয়োজনীয়তা হয়, এমন না যে আমরা এগুলো পড়ি না, পড়তে হয় আমাদেরও, তাই না? বিষয়টা হলো কিন্তু এরকম। আচ্ছা, আপনি যত পড়বেন, যত কষ্ট করবেন, শ্রম দিবেন, ততই বেশি আপনি ক্লিয়ার হবেন, ততই বেশি এক্সপার্ট হবেন, ততই বেশি আপনি সফল হবেন ইনশাল্লাহ, আশা করা যায়। 24-এর কতে কি করা যাবে? যে সম্মতি, সম্মতি বা অসম্মতি দানের কি তার সক্ষমতা আছে বা নাই নাই, এরকম যদি থাকে তাহলে ট্রাইব্যুনাল অনুমোদন অনুমোদন করবেন কি তার সম্মতি ছিল না, তাই না? আর 25-এ এর অধীনে অপরাধের ক্ষেত্রে কি হবে? অনুসন্ধান তদন্ত বিচার ফৌজদারি কার্যবিধি এর অধীনে পরিচালিত হবে। 25-এর কত দ্বারা? 1 দ্বারা ট্রাইব্যুনাল দায়রা আদালত হিসেবে গণ্য হবে, দায়রা আদালতের সকল ক্ষমতা প্রয়োগ করবে। 2 হলো অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনাকারী ব্যক্তি কে হবে? সরকারি উকিল বা পাবলিক প্রসিকিউটর। 25-এর কত? 2। 26 হলো ট্রাইব্যুনাল। হ্যাঁ, প্রত্যেক জেলা সদর একটা করে ট্রাইব্যুনাল থাকবে, একাধিকও থাকতে পারে। একজন বিচারকের সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠিত হবে। জেলা বা দায়রা জজ কি হবেন? ট্রাইব্যুনালের বিচারক। 3 হলো অতিরিক্ত দায়িত্ব হিসেবে দিতে পারেন। ঠিক 26 ধারার মতো সেম আমরা কি পড়বো? শিশু দর্শন ট্রাইব্যুনাল 26-এর ক। যদি বলে এগুলো পড়বেন না, না পড়লেও চলবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে আপনাদের এই পর্যন্ত, হ্যাঁ। আল্লাহ হাফেজ। আমি, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।